আপনাদের হয়তো ববি ভাইয়ের কথা মনে আছে, যিনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ান নাগরিক। ববি ভাই থাকেন আমার পাশে, অর্থাৎ দুবাই শারজা বর্ডারের কাছে আল নাহাদা 2 এই অঞ্চলে, আর আমি থাকি আল নাহাদা অর্থাৎ দুবাই শারজা বর্ডারের পাশে আল নাহাদা 1, আর আমাদের দুজনের বাসার দূরত্ব বর্ডারের এপার ওপার। ববি ভাইয়ের বয়স এই 60 বা আশেপাশে, বেশ ফ্রেন্ডলি আর হাসি খুশি মানুষ। তিনি 2-5 বছরের মতো বাবা তারও বেশি সংযুক্ত আরব আমিরাতে আছেন। তিনি এখানে একটি ব্যবসা করেন। ববি ভাইজের একটা ঘটনা আছে এই প্ল্যাটফর্মে, যেটির শিরোনাম ছিল আফ্রিকার কালো জাদু। ঘটনাটি যারা শুনেছেন তারা অবশ্যই ববি ভাইকে এতক্ষণে চিনে ফেলেছেন। ববি ভাই সম্পর্কে আরও বিস্তারিত আমি জানিয়েছিলাম। যাই হোক, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমি সংগ্রহ করেছি ববি ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি পশ্চিম নাইজেরিয়ার কোনো একটি জায়গা। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি বলতে চাই না। আর ঘটনাটি বর্ণনা করার সময় আমি যে নামগুলো ব্যবহার করব সেগুলো সব ছদ্মনাম। তার আগে কিছু কথা না বললেই নয়। আমি ববি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসার প্রধান যে দরজা, সেখানে আমি একটি জিনিস দেখতে পাই। সেটি হচ্ছে একটি লেখা, যার অর্থ আমি সবসময় পবিত্র আত্মার সাথে থাকি। এখানে আছে সুখ এবং শান্তি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ওই লেখাটি সম্পর্কে, এটা আসলে কি? বাবি ভাই আমাকে বলেছিলেন, তোমার সাথে দুটো আত্মা বা ছায়া থাকে, যার একটি ডেভিল স্পিরিট অর্থাৎ শয়তানি ছায়া বা আত্মা, আরেকটি পবিত্র আত্মা বা ছায়া। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কোনো আত্মার সঙ্গে থাকতে চাও। তুমি ভালো কাজ করলে তোমার সাথে পবিত্র আত্মা থাকবে, আর তুমি মন্দ কাজ করলে তোমার সাথে শয়তানের আত্মা থাকবে। তুমি যখন ঘুমাও তখন তোমার আত্মা তোমার শরীর থেকে বের হয়ে যায়, তারপর সেটা পবিত্র আত্মার সাথে থাকে অথবা শয়তানের আত্মার সাথে থাকে। এটা আমি জানি। একজন মুমিন বা প্রকৃত ধার্মিক ব্যক্তির সাথে সবসময় ফেরেশতা থাকে বা আপনার কথা অনুযায়ী পবিত্র আত্মা থাকে, আর একজন বদ এবং পাপী ব্যক্তির সঙ্গে শয়তান থাকে। ফেরেশতারা আমাদের রক্ষা করে এবং সুরক্ষিত রাখে, আর শয়তান আমাদের বিপথে চলতে সাহায্য করে। তুমি ঠিক বলেছ। আচ্ছা ভাইজা, আমি তো শুনেছি আমরা ঘুমানোর পরে আমাদের শরীর থেকে যে আত্মা বের হয়ে যায়, এটা নাকি জাদু বলে বন্দী করা যায়। এটা কিভাবে হয় আপনি জানেন? বাবি ভাই হেসে বললেন, তুমি ঠিকই শুনেছ, আর এটা আমি জানি। আমি নড়েচড়ে বসলাম। তারপর বললাম, এটা কিভাবে করে? ববি ভাই বললেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই আত্মা বন্দী করা যায়, যেটা ঘুমের পরে মানুষের শরীর থেকে বের হয়ে যায়। তবে সেটা যখন পবিত্র আত্মার সঙ্গে থাকে, বন্দী করা যায় না। তারপর আমি আর ববি ভাই অনেক কথা বললাম। এক পর্যায়ে ববি ভাই এই আত্মা বন্দী নিয়ে একটা ঘটনা আমাকে বলেন। কি সেই প্রক্রিয়া, এখন সেটা বর্ণনা করব এবং সেই সাথে আরও অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। বলছেন বাপি ভাই, সাল 1984 এপ্রিল মাস। নাইজেরিয়ার জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। বিভিন্ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে যে যার মতো নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে ওই অঞ্চলে প্রার্থীদের ভেতরে যিনি জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন, তিনি হচ্ছেন আফ্রিকান ডেমোক্রেট পার্টির সদস্য মিস্টার অলিভার। অলিভার হচ্ছেন একজন মাঠ বয়সী মানুষ, আর এই অলিভারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন প্রাক্তন সাংসদ মিস্টার ফ্রান্সিস। মিস্টার ফ্রান্সিস হচ্ছেন নাইজেরিয়ার ন্যাশনাল পার্টি থেকে দ্বিতীয়বারের মতো নমিনেশন পাওয়া একজন মানুষ। এলাকার মানুষ চাইছে নতুন কোনো প্রতিনিধিকে। সেই জন্য দিনে দিনে জনতা অলিভারের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। ধারণা করা হয় এবার ফ্রান্সিস অলিভারের কাছে হেরে যাবেন। বিষয়টা ফ্রান্সিসও বুঝতে পারেন, কিন্তু সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন না। ফ্রান্সিস যেহেতু প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, তাই তার কাছে রয়েছে বিপুল অর্থ এবং ক্ষমতা। সে অর্থ বলে, ক্ষমতা বলে অলিভারকে বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। এভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন আমরা খবর পাই নেতা অলিভার নাকি হাসপাতালে ভর্তি। খোঁজ নিয়ে যাওয়া যায়। রাতে অলিভার তার স্ত্রীর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। তারপরে যখন অলিভারের ঘুম ভাঙ্গে না, তখন তার বাড়ির মানুষ তাকে ডাকাডাকি করে ঘুম ভাঙ্গানোর চেষ্টা করে। ব্যর্থ যখন হয়, তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত জানা যায়নি অলিভারের ঘুম না ভাঙ্গার রহস্য এবং এর কারণটাই বাকি। এভাবে 1 দিন 2 দিন 7 দিন যায়, কিন্তু অলিভারের হার ঘুম ভাঙ্গে। ওদিকে ডাক্তাররা বিরক্ত এবং চিন্তিত হয়ে গেছেন, কেননা তারা রোগ নির্ণয় করতে পারছেন না। চারপাশে খবর রেটে যায় অলিভার কমায় চলে গেছে, কিন্তু কারোর মাথায় এটা আসে না একজন সুস্থ সবল মানুষ কিভাবে কারণ ছাড়া কমায় চলে যেতে পারে।
ওদিকে অলিভারের পরিবারের পাশাপাশি তার পার্টি থেকেও অনেক চেষ্টা করা হয় তাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হয় না। এক পর্যায়ে সবাই বুঝতে পারে অলিভারের উপর ভয়ঙ্কর কোনো জাদু করা হয়েছে, যার প্রভাবে অলিভার সুস্থ থাকার পরেও ঘুম ভাঙছে না। তখন অলিভারকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানকার একজন ডাক্তার তার পরিবারকে বলে, আমার মনে হয় না এই ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে, আপনারা বরং একজন কবিরাজ দেখান, কেননা রোগ নির্ণয় করতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের কাছে অন্যরকম কিছু মনে হচ্ছে, আমরা ডাক্তারির মাধ্যমে এর সমাধান করা যাবে বলে মনে করছি না। একটা কথা বলে রাখা ভালো, নাইজেরিয়ার সব স্তরের মানুষই কালোজাদ বিশ্বাস করে এবং তারা অতি সাধারণ কিছু দেখেও বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক বিষয় নয়। যাই হোক, তারপর ওই ডাক্তার অলিভারের পরিবারকে পরামর্শ দেন যে তাকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তরল খাবার খাওয়ানো হয় যাতে সে জীবিত থাকে এবং তাকে একজন ভালো কবিরাজ যেন দেখানো হয়। ডাক্তারের সাথে কথা বলার পর তার কথামতো অলিভারের পরিবার অলিভারকে বাড়িতে নিয়ে আসেন এবং তরল বা লিকুইড জাতীয় খাবার তাকে খাওয়াতে থাকেন। তারপর তারা একজন ভালো কবিরাজ ডেকে আনেন। কবিরাজকে সবকিছু বলার পরে কবিরাজ বলেন, আচ্ছা আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে কবিরাজ বসেন আসনে অলিভারের সাথে কি হয়েছে সেটা জানার জন্য। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে যান। ঘুমানোর পর কেটে যায় ঘন্টার পর ঘন্টা, কবিরাজের আর ঘুম ভাঙে না। কবিরাজের সাথে থাকা তার সহকারীরা তাকে জাগানোর চেষ্টা করে, কেননা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। কবিরাজ তখনও আসনে বসেছিলেন, এটা বিপদের লক্ষণ, কিন্তু কবিরাজের সহকারীরা তাকে জাগাতে ব্যর্থ হয়। আশ্চর্যজনকভাবে তখন ওই কবিরাজ কুমায় চলে যায়। এটা কি হলো? অলিভারকে সুস্থ করতে এসে এখন কবিরাজ নিজেই কমায় চলে গেলেন। এই বিশ্বাসটা সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সবাই ধারণা করতে পারে খুব ভয়ানক কোনো জাদু করা হয়েছে অলিভারের উপরে, যার সমাধান করতে যাওয়াটাও একটা বিপদ। কিন্তু এভাবে তো চলতে পারে না। পরবর্তীতে আরও একজন অভিজ্ঞ কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। তাকে অলিভারের সাথে এবং কবিরাজের সাথে কি হয়েছে সবকিছু খুলে বলা হয়। সবকিছু শুনে দ্বিতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে কিছুক্ষণ তার জাদুবিদ্যা প্রয়োগ করে তিনি চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, আপনারা আমার থেকেও ভালো কোনো কবিরাজ দেখান। কবিরাজের মুখে এমন কথা শুনে বাড়ির সবাই অনেকটা ভেঙে পড়েন। অলিভারের পরিবারের লোকজন তখন ওই কবিরাজকে জিজ্ঞাসা করেন, অন্তত এইটা বলে যান এই জাদু কে করেছে আর কি জাদু করা হয়েছে। তখনই কবিরাজ বলেন, কি জাদু করেছে সেটা বলতে পারবো, তবে কে করেছে এত কিছু বলতে পারছি না, তবে এটুকু বুঝতে পেরেছি খুব ভয়ঙ্কর জাদু করা হয়েছে। তখন অলিভারের পরিবার আবারও জিজ্ঞাসা করে, কি সেই ভয়ঙ্কর জাদু? কবিরাজ বলেন, অলিভারের আত্মা বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তার আত্মাটাকে বন্দী করেছে, কোথায় রেখেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আর এজন্য আমি এই কাজে ব্যর্থ। আপাতত এটুকু বলতে পারি, অলিভারের আত্মা কোথায় আছে এটার সন্ধান শুধু ওই কবিরাজ দিতে পারবে যে এই বিদ্যায় পারদর্শী। এই বিদ্যাকে বলে উকাম্বা। এরপরে কবিরাজ চলে যান। ঘটনার এতটুকু বলে একটু থামেন বাবি ভাই। তারপর তিনি আমাকে প্রশ্ন করেন, তুমি কি জানো ম্যাজিক অফ উগাম্বা এটা কি? আমি বললাম, আমি জানি না। এটি হচ্ছে এমন একটি জাদু যেটার সাহায্যে জাদুকর তার নিজের আত্মা যে কোন জায়গায় চালান করতে পারে। অর্থাৎ জাদুকর একটি জায়গায় বসে থাকবে অথবা শুয়ে থাকবে, কিন্তু তার আত্মা চলে যাবে দেশ থেকে দেশান্তরে, মহাকাশে অথবা সমুদ্রের গভীরে। মানে আমরা যখন ঘুমিয়ে যাই তখন নানান স্বপ্ন দেখি, যেমন কিছু খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কারো সাথে দেখা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ঘুমানোর পরে আমাদের আত্মার উপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ইচ্ছেমত ঘুরে বেড়ায়। কিন্তু উকাম বা জাদুর মাধ্যমে আত্মার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা যায়। অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারবে এবং যেটা করতে চাও সেটা করতে পারবে। আর মজার বিষয় হচ্ছে, এগুলো সবকিছু তোমার দৃশ্যমান বা সত্যি মনে হবে। হেদা নাইজেরিয়াতে একজন শক্তিশালী, বুদ্ধিমান এবং অনেক অভিজ্ঞ কবিরাজ ছিল যার নাম ছিল আগুম্বা। এই আগুম্বাকে নিয়ে অসংখ্য নাইজেরিয়ান নাটক, সিনেমা আছে। এই যে ঘুমের ভেতরে আত্মা চালনা করা হয়, এই জাদুবিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তার মাধ্যমেই নাইজেরিয়ার এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছিল উকাম্বা জাদু কি। আগুম্বা একজন রহস্যময় মানুষ ছিল, যে একসাথে অনেক স্ত্রীর সাথে সংসার করত।
মজার বিষয় হচ্ছে তার এক স্ত্রী অন্য স্ত্রীকে চিনত না এবং তারা কেউ কখনো বুঝতে পারেনি তাদের স্বামীর এতগুলো স্ত্রী আছে। তাছাড়া একই সময়ে বিভিন্ন স্থানে কি ঘটনা ঘটছে সেটা আগম্বা বলে দিতে পারত। আরও অনেক বিষয় আছে, সেগুলো না হয় থাক, এখন অলিভারকে সুস্থ করতে হবে, অথবা এই সমস্যার সমাধান করতে হলে এমন একজন কবিরাজকে খুঁজে বের করতে হবে যে কিনা উকাম্বা জাদুবিদ্যা জানে। তারপর অনেক খোঁজাখুঁজি করে এরকম একজন কবিরাজকে খুঁজে বের করা হয় যে উগাম্বা জাদুবিদ্যায় পারদর্শী। তারপর সেই কবিরাজকে অলিভারের বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে সবকিছু খুলে বলা হয়। ওইদিকে ওই কবিরাজ অর্থাৎ প্রথম যে কবিরাজ এসেছিলেন অলিভারের চিকিৎসা করতে, তার আর জ্ঞান ফেরেনি। সবকিছু শুনে এই কবিরাজ অর্থাৎ তৃতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকে রাতে আমি সাধনায় বসবো আর দেখব অলিভারের আত্মা কোথায় কারাবন্দী করে রেখেছে। সেদিন রাতে তৃতীয় কবিরাজ আসনে বসেন, কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় কবিরাজেরও একই দশা হয়। তিনিও কমায় চলে যান, যেটি সকালবেলা সবাই দেখতে পায়। কবিরাজ কমায় চলে গেছেন এবং তার বেহাল দশা দেখে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে। এটা কি হচ্ছে? কেউ কিছু বুঝতে পারছেন না। ওদিকে অলিভারের পরিবারের সবাই অনেক চিন্তিত, বিস্মিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কেননা আফ্রিকা মহাদেশের একজন আরেকজনের উপরে কালো জাদু করে থাকেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি এমন জাদু করল যেটার কোনো সমাধান নেই? আর যারা এর সমাধান করতে আসছেন তাদের সবার এই দশা হচ্ছে। যাই হোক, অলিভার হচ্ছে আগামী দিনের নেতা, তাই হাল ছেড়ে দেয়া যাবে না। যে করে হোক তাকে সুস্থ করতে হবে। অলিভারের ভাই অলিভারের পার্টি মেম্বারদের সাথে কথা বলেন। তখন পার্টির চেয়ারম্যান বলেন, যেখান থেকে সম্ভব বট কবিরাজ এনে চিকিৎসা করা হবে। প্রয়োজনে নাইজেরিয়ার বাইরে থেকে কবিরাজ নিয়ে আসা হবে। যত টাকা খরচ হয় সব পার্টি বহন করবে। সেটাই করা হলো। আশেপাশের সমস্ত বট বট কবিরাজদের খবর দেয়া হলো এবং তাদেরকে বলে দেয়া হলো যে এই সমস্যার সমাধান করতে যদি তারা পারে, অর্থাৎ অলিভারের আত্মা যদি ফেরত আনতে পারে, তবে সে বড় অঙ্কের পুরস্কার পাবে। পুরস্কারের লোভে চারপাশ থেকে বট কবিরাজরা ভিড় জমায় অলিভারের বাড়িতে। যেটার মতো করে চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকে ব্যর্থ হয়ে চলে যায়। এর ভেতরে আরও দুজন কবিরাজের একই অবস্থা হয়, অর্থাৎ তারা সমাধান করতে সাধনায় বসেছিল পূর্বের দুই কবিরাজের মতোই। আর সাধনাতে বসার পরে অলিভারের ওই সমস্ত কবিরাজের আত্মা বন্দী হয়ে যায়। এভাবে অলিভার ও 4 জন কবিরাজ সহ 5 জনের আত্মা বন্দী। এখন 5 জন মানুষ ঘুমায় আছে। এমন অবস্থা দেখে অলিভারের পরিবারের লোক এবং পার্টির সবাই বেশ ঘাবড়ে যায়। এখন তারা কি করবে সেটা বুঝতে পারছে না, কেননা এটা এমন একটি জটিল সমস্যা যার কোনো সমাধান কেউ খুঁজে পাচ্ছে না। এভাবে 1-0-1-2 দিন কেটে যায়। অলিভারকে তরল জাতীয় খাবার খাইয়ে কোনো রকমে জীবিত রাখা হয়েছে। প্রায় 1-2 দিন পরে একজন লোক আসে অলিভারের বাড়িতে। বাড়ির সদস্যদের সাথে কথা বলার পর এক পর্যায়ে তিনি বলেন তিনি এ সমস্যার সমাধান করতে পারবেন। তখন বাড়ির সবাই সেই লোককে ভালো করে দেখতে থাকে। লোকটা একদম যুবক, বয়স 3 থেকে 5 হবে। তাছাড়া তাকে দেখে আফ্রিকান কবিরাজ মনে হচ্ছে না। অলিভারের বাড়ির সদস্যরা চিন্তা করে, এত কম বয়সে একজন লোক, সে আবার কতটা অভিজ্ঞ হবে? একে দিয়ে কি এই কাজ হবে? তাছাড়া আরেকটা বিষয় তারা লক্ষ্য করে, সেটা হচ্ছে আফ্রিকান কবিরাজদের দেখলেই বোঝা যায় যেমন তাদের পোশাক সাজসজ্জা। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটি নাম ব্যবহার করছি, ধরুন তার নাম মিলার। তো মিলারকে দেখে বাড়ির যিনি মুরব্বী অর্থাৎ অলিভারের বাবা, তিনি বলেন, দেখো মিলার, তোমাকে দেখে আফ্রিকান কোনো কবিরাজ মনে হচ্ছে না, তোমার আগে অনেক বয়স্ক অভিজ্ঞ কবিরাজ এই সমস্যার সমাধান করতে যেয়ে নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। এখন তাদেরও জীবন বিপন্ন। তুমি বাপু একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, কারণ তুমি যে কাজ করতে এসেছো সেটা মোটেও সহজ কোনো কাজ নয়। অলিভারের বাবার কথা শুনে মিলার হেসে বলে, রুপি, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু জেনে বুঝে এখানে এসেছি। আর আমি কোনো কবিরাজ না। আমার বাড়ি এখানে হলেও আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। তাছাড়া আমার সাথে আরও 2 জন লোক এসেছে ক্যালিফোর্নিয়া থেকে নাইজেরিয়ার একটি কাজের জন্য। আমরা এখানে এসে অলিভারের কথা জানতে পারি। আমার সাথে একজন মুরব্বী আছেন, উনি এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, এই কাজ আমরা করে দিতে পারব। ঈশ্বর চাইলে অলিভারের আত্মা ফিরে আসবে। তখন অলিভারের বাবা মিলারকে বলেন, তোমার সেই মুরব্বী সহ 2 জন লোক, তারা কোথায়? মিলার বলেন, ওনারা
কাছাকাছি আছেন? ডাকলে সময় মতো চলে আসবেন। তখন অলিভারের বাবা বলে, ঠিক আছে, তোমরা যদি এই সমস্যার সমাধান করে দিতে পারো তবে তোমাদের অনেক টাকা দেয়া হবে। তখন মিলার হেসে বলে, মুরুব্বি, আমরা এই কাজের জন্য কোনো টাকা নেব না। টাকা পয়সা লাগবে না, তবে আমাদের কিছু জিনিস লাগবে, সেগুলো এনে দিন। আমি যাই সে দুজন লোককে আনতে, যারা একজন আমার গুরু আর একজন বন্ধু। অলিভারের বাবা মিলারের কাছে জিজ্ঞাসা করেন তার কি কি লাগবে। তারপর মিলার বলে তাদের কিছু মোমবাতি আর চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে ধারণ করা পানি লাগবে। তারপর মিলার চলে যান সেই দুজন লোককে আনতে। বলে রাখা ভালো, আফ্রিকার অনেক কবিরাজ ও অনেকে এই চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে পানি সংগ্রহ করে রাখেন। এই পানি দিয়ে পরবর্তীতে তারা কবিরাজি করে থাকেন। অনেকে বিক্রিও করেন এই পানি। আপনি হয়তো জানেন আফ্রিকাতে কালো জাদু করার প্রায় সব উপকরণ ক্রয় বিক্রয় করার বাজার রয়েছে, আর টগুতে রয়েছে এর সবচেয়ে বড় বাজার। আফ্রিকার প্রায় প্রত্যেকটি দেশে কালো জাদু করার সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। যাই হোক, অলিভারের বাবা মিলারের কথামত কিছু মোমবাতি এবং চন্দ্র সূর্যগ্রহণের সময় ধারণ করা পানি সংগ্রহ করে নিয়ে আসেন। সেদিন সন্ধ্যায় মিলার দুজন লোককে নিয়ে পুনরায় অলিভারের বাড়িতে আসেন। তারা যাওয়ার পর অলিভারের বাড়ির সবাই বেরিয়ে আসেন এবং তারা দেখেন মিলারের সাথে একজন 7-0 মধ্যবয়স্ক ভদ্রলোক আর একজন মিলারের বয়সী হবে। বৃদ্ধ লোকটি এবং মিলারের বয়সী লোকটিকে দেখে মনে হচ্ছে না তারা আফ্রিকান। তাছাড়া ওই বয়স্ক লোকের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি একজন পাদ্রী বা ধর্মযাজক। অলিভাররা যেহেতু খ্রিস্টান ছিল তো পাদ্রীকে দেখে বেশ খুশি হয়ে যায়। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন তার নাম ফাদার উইলিয়াম। তুমি কে দেখে অলিভারের বাবা এগিয়ে আসেন এবং ফাদার উইলিয়ামের সাথে কৌশল বিনিময় করেন। এক পর্যায়ে অলিভারের বাবা উইলিয়ামের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা কোথা থেকে এসেছেন? ফাদার উইলিয়াম বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, এখানে একটি কাজের জন্য এসেছিলাম। তারপরে তারা কি কাজের জন্য এসেছেন সবকিছু অলিভারের বাবাকে বলেন। আমি এই অংশটুকু ঘটনার শেষে বলব। যাই হোক, এক পর্যায়ে অলিভারের বাবা সম্মত হন ফাদার উইলিয়ামকে দিয়ে কাজ করানোর জন্য। ফাদার উইলিয়াম বলেন, আমাকে এই কাজটি করার জন্য এমন একটি জায়গা দেন যে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা হবে। ওইরকম একটি ফাঁকা জায়গায় আমি অলিভারের জন্য কাজ করতে পারব, আর যা কিছু করার আজকে রাতে করব। ফাদারের কথা শুনে অলিভারের বাবা বলেন, ঠিক আছে, আমি এরকম একটা জায়গার ব্যবস্থা করছি। তারপর একটা ফাঁকা জায়গায় অলিভারকে একটা বাটির উপর শুইয়ে দেয়া হয়। ফাদার উইলিয়াম তার রিচুয়াল শুরু করে দেন, সেই সাথে মিলার ও তার বন্ধু। প্রথমে ফাদার কিছু মন্ত্র পড়েন, তারপর ওই চন্দ্র সূর্যগ্রহণের সময়ের ধারণ করা পানি অলিভারের শরীরে ছিটিয়ে দেন। পানি ছিটিয়ে দেওয়ার পরে মোমবাতিগুলো গোল করে অলিভারের শরীরে চারপাশে স্থাপন করেন। তারপর সেগুলোতে আগুন জ্বালিয়ে দেন। এরপর ফাদার উইলিয়াম তার ব্যাগ থেকে একটি ক্রস বের করেন। যখনই সেটি শরীরের উপরে অর্থাৎ অলিভারের শরীরের উপরে রাখছেন তখনই অলিভারের শরীরটা কেঁপে ওঠে। ওটা কোনো সাধারণ ক্রস ছিল না, ওই ক্রসের সঙ্গে যিশুর ত্রিমাত্রিক দেহ বসানো ছিল। এরপর ফাদার উইলিয়াম একটি কিতাব বের করেন তার ব্যাগ থেকে। তারপর তিনি সেটা পড়তে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পরে তিনি সেই বইটা আবার তার ব্যাগের ভেতরে রেখে দেন। এরপর তিনি তার ব্যাগ থেকে একটি বিশেষ মালা বের করেন, যেটি একটি তসবির মতো। তারপর ফাদার উইলিয়াম সেটা পড়তে থাকেন আর পাশে দাঁড়িয়ে থাকেন দুইজন সহযোগী। এভাবে অনেকক্ষণ পড়ার পরে হঠাৎ করে অলিভারের চারপাশে জ্বলতে থাকা মোমবাতিগুলো নিভে যায় আর অলিভারের বুকের উপরে রাখা ক্রসটি জ্বলজ্বল করে ওঠে। তখন মিলার অলিভারের পরিবারের লোকজনদের উদ্দেশ্য করে বলে, আপনারা এখন এখান থেকে সরে যান। মিলারের কথামত অলিভারের পরিবারের সবাই সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ায়। অলিভারের পরিবারের সবাই দূরে দাঁড়িয়ে দেখছেন ফাদার উইলিয়াম কি করেন। তারা দেখেন হঠাৎ করে একটা সাদা জমাট বাঁধা ধোঁয়া এসে অলিভারের শরীরে প্রবেশ করল। সেই ধোঁয়া প্রবেশ করার সাথে সাথে অলিভারের জ্ঞান ফিরে আসে। তখন ফাদার উইলিয়াম অলিভারের পরিবারের সবাইকে ডাকেন এবং বলেন, অলিভারের জ্ঞান ফিরেছে। অলিভারের জ্ঞান ফিরেছে দেখে অলিভারের পরিবারের সে কি আনন্দ। আনন্দ উদযাপন শেষ হলে ফাদার উইলিয়াম বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাকি 4 জন কবিরাজেরও আত্মা ফিরেছে কিনা তাদের শরীরে। যাই হোক, সবাই ফাদারের অনেক প্রশংসা করতে থাকেন। তারপর সবাই ফাদারকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে অলিভারের আত্মা ফেরালেন? তখন ফাদার বলতে শুরু করেন, আসল ঘটনা, আমরা 3 জন আমেরিকা থেকে এখানে আসার পরে শুনতে পারি অলিভারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে।
খবরটা শোনার পর আমি তখন থেকেই কিছুটা সন্দেহ করেছিলাম অলিভারের সাথে কিছু একটা হয়েছে। বিশ্বাসটা আমি নিশ্চিত হই যখন শুনি অলিভারের ট্রিটমেন্ট করার জন্য যে কবিরাজরা আসছেন তাদের সবার আত্মা বন্দী হয়ে যাচ্ছে। এই বিশ্বাসটা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হলাম অলিভারের আত্মা কোনো এক ভয়ঙ্কর জাদুকর বন্দী করেছে। মিলার আপনাদের এখানে এসে আপনাদের আগের রাতে সবকিছু জানিয়েছে। আমি আগের রাতেই আসনে বসি। তারপর আমি আমার অনুগত যত শক্তিশালী সংবাদ সংগ্রহকারী জিন ছিল সবাইকে এক এক করে ডাকতে থাকি এবং সবার কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করলে কেউ সঠিক উত্তর দিতে পারে না বা তথ্য এনে দিতে পারে না। আমি তখন বুঝতে পারি এইভাবে আসন করলে হবে না। তারপরে আমি ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি আসলে কি ঘটনা ঘটেছে, কি সেই ভিন্ন প্রক্রিয়া। এটা ঘটনার শেষে বলুক ফ্রান্সিস তখন বুঝতে পারে যে এবার সে নির্বাচনে কোনোভাবেই জিততে পারবে না এবং তার একটা পরিকল্পনা আছে। সে আসলে এমন কিছু করতে চাইছিল যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। তখন ফ্রান্সিসের কাছে থাকা একজন বন্ধু ফ্রান্সিসকে বলে, আমি একজন মিশরীয় জাদুকরের সন্ধান পেয়েছি। বর্তমানে সে আমাদের এখানে এসেছে একটি কাজের জন্য। আমি জানতে পেরেছি ওই জাদুকর কোনো সাধারণ জাদুকর নয়। ফ্রান্সিস তার বন্ধুকে বলে, ওই জাদুকরের কাছে গিয়ে কি তাকে দিয়ে অলিভারের উপরে কালো জাদু করাবো। তারপর অলিভার আবার কোনো প্রক্রিয়ায় আফ্রিকান কোনো কবিরাজকে দিয়ে তার জাদু কাটিয়ে নেবে। এতে আমাদের বদনাম ছাড়া আর কিছুই হবে না। না, আমাকে অন্য কিছু করতে হবে। তখন ফ্রান্সিসের বন্ধু ফ্রান্সিসকে বলে, আরে ভাই, তুমি আগে তার কাছে গিয়ে দেখো সে কি বলে। তখন ফ্রান্সিস বলে, চলো তাহলে। তারপর তারা যায় ওই মিশরীয় জাদুকরের কাছে এবং জাদুকরের সাথে কথা বলে। ফ্রান্সিস জাদুকরকে বলে, এমন কিছু করতে হবে যাতে কেউ সন্দেহ না করে এই জাদু আমরা করেছি এবং যে জাদু করা হবে সেটা যেন কাটানো না যায়। তারপর মিশরের ওই জাদুকর কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, আমি অলিভারের আত্মা বন্দী করে রাখব, যার ফলে সে কমায় থাকবে আর তার শ্বাস প্রশ্বাস চললেও জ্ঞান ফিরবে না। সবাই মনে করবে অলিভার অসুস্থ হয়ে কমায় চলে গেছে। আর আমার এই জাদু কাটানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। এটা প্রায় অসম্ভব। এতে করে সাপও মরবে, লাথিও ভাঙবে না। তখন ফ্রান্সিস মিশরীয় ওই জাদুকরের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর মোটা টাকার বিনিময়ে মিশরীয় ওই জাদুকর অলিভারের আত্মা বন্দী করে ফেলে। অলিভারের আত্মা বন্দী করে রাখা হয়েছিল সমুদ্রের তলদেশে, আর আত্মা বন্দী করেছিল সমুদ্রের বাদশা দ্য কিং অফ ওশান খ্যাতহুরা। এইটুকু বলেই তিনি এই ঘটনার প্রথম পর্ব শেষ করেছেন। আমি দুঃখিত, এই ঘটনাটি আমি একসাথে দিতে চাইলেও প্রচুর ব্যস্ততার কারণে সময় বের করতে পারিনি। আমার এই ব্যর্থতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ভূত খাম দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনারা সবাই জানেন মেহেদী হাসান থাকেন মিডল ইস্টে এবং তিনি তার একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশে এসেছিলেন এবং তখনই খুব অল্প সময়ের মধ্যে তিনি এই ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটি অংশবিশেষ হলেও এখনো পর্যন্ত যে জায়গায় এসে আমরা থেমেছি, আমরা অন্তত বুঝতে পেরেছি যে কি ঘটনা ঘটেছিল। আত্মা ফেরানো, সেই জাদুর ব্যাপারটা বা আত্মা বন্দী করার যে জাদু, সেই জাদুটা কি এবং তার কি হয়েছিল আসলে, এবং সে এখন সুস্থ। সুতরাং প্রথম পর্বে মোটামুটি একটা সমাধান কিন্তু এসেই গেছে। সুতরাং এই গল্পের বাকি অংশে কি আছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঘটনাটি আমি সিলেক্ট করেছি, প্রথম পর্ব দিয়েছি। এজন্য এই কারণে এটি একটি পূর্ণাঙ্গ ঘটনা যে ঘটনাটি প্রথম পর্বের মাধ্যমে আছে, অর্থাৎ একজন আক্রান্ত হলেন এবং তারপরে তার কি সমস্যা হয়েছে সেটা কবিরাজরা খুঁজে বের করলেন এবং তার সমাধানও দিলেন। ঘটনা কিন্তু শেষ আমি জানি না, আমি নিজেও জানি না। সাধারণত ঘটনাগুলো এরকম হয়। এখানে যদি তিনি বলতেন তারপর থেকে অলিভার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং সে নির্বাচনে অংশগ্রহণ করল, ঘটনা কিন্তু এখানে ফুরিয়ে যেত। ঘটনাতে এমন কি আছে যার জন্য দ্বিতীয় পর্বের দরকার হচ্ছে আমি জানি না। সেটার জন্য আপনাদের মতো আমাকেও অপেক্ষা করতে হবে। এই ঘটনাটি আমি সিলেক্ট করতাম না যদি এই ঘটনাটি একটি পূর্ণাঙ্গ ঘটনা না হতো, কারণ আমি আপনাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষায় রাখতে চাই না। যেহেতু ঘটনাটির সমাধানও এর মাঝেই চলে এসেছে, এই জন্যই এই ঘটনাটি প্রচার করা হলো। আশা করছি ভালো লেগেছে আপনাদের। দ্বিতীয় যে ঘটনাটি অর্থাৎ দ্বিতীয় যে পর্বটি আসবে সেই পর্বে নিশ্চয়ই আরও কিছু চমক থাকবে। আপনারা সবাই সেই অপেক্ষায় থাকুন আমার মতো করেই। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে এমন এক ভয়ের রাজ্যে নিয়ে যেতে চাই, সেখানে যে ঘটনাগুলো শুনবেন সেই ঘটনাগুলো হয়তো কেউ শুনেছেন, কেউ হয়তো শুনেননি।
আমার নাম রায়হান, জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি। আমি আমার ঘটনা শুরু করছি। আমরা নদীমাতৃক এলাকায় বসবাস। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে প্রতিদিন হাজার হাজার লঞ্চ যাতায়াত করত। সেটা আমরা ছোটবেলা থেকেই উপভোগ করতাম, কিন্তু উপভোগ করাটা আর বেশি দিন হয়ে উঠল না। হঠাৎ করে আস্তে আস্তে আমাদের নদী ভাঙ্গন শুরু হয়, আর আমাদের বাবা চাচাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। কারণ আমাদের বাড়িটি ছিল একদম নদীর পাড়ে। তাই আমার বাবা চাচারা চিন্তা করে, যেভাবে নদী ভাঙতে শুরু করেছে ওই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। আমার আব্বা ছিল 5 ভাইয়ের ভেতরে সবচেয়ে বড়। তখন আব্বা বলে, বাড়ির জন্য জায়গা কিনতে চাই, ওই গ্রামে কিনব না। তখন আব্বা জায়গা খুঁজতে শুরু করেন। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল। গ্রামের নাম নিকলি। এটা আমাদের থানা। আপনি জানেন হয়তো থানা টাইপের গ্রামগুলো একটু উন্নত, আর ওইখানে জায়গার দামও একটু বেশি হয়। ওই গ্রামের পশ্চিম পাশে ছিল একটি ছোট নদী। এটাকে খালও বলা যায়। শুকনার সিজনে পানি শুকিয়ে হাঁটু পর্যন্ত আসে। নদীর ওই পাড়ে পশ্চিম পাশে ছিল অনেক পরিত্যক্ত জমি, আর একটা শ্মশান ছিল, আর দূরে দূরে বাড়িঘর ছিল। এই গ্রামে আবার অনেক হিন্দু ছিল। তখন আব্বা চাচা সবাই মিলে চিন্তা করতে থাকে, ওই পরিত্যক্ত জায়গায় থানার খুব কাছে আমাদের বাড়িঘর করলে কেমন হয়। এর কিছুদিন পর আরও যখন বাড়িঘর হবে তখন নিশ্চয় জায়গাটা উন্নত হবে। তখন আব্বা খোঁজ নিয়ে দেখে একজন লোক একটা জমি বিক্রি করবে। তখন আব্বা চাচা ওনারা সবাই যান এবং ওই জমির মালিক জমি দেখাতে নিয়ে যায়। তখন ওইখানে যাওয়ার একটাই রাস্তা ছিল, শ্মশানের পাশ দিয়ে। যেতে যেতে মালিক শ্মশানের একটু দূরে গিয়ে বলে, আমি এই জমিটা বিক্রি করব। তখন আমার এক চাচা বলে আব্বাকে, দেখো ভাই, ওই জমিগুলো একদম পরিত্যক্ত, আর শ্মশানেরও খুব কাছে, ওই যে লাশ পোড়ার গন্ধের জন্য থাকা যাবে না। তখন আব্বা বলে, এগুলো এখন মেডিসিন দিয়ে পোড়ায় গন্ধ হয় না। তখন চাচারা কিছু বলে না, কারণ আব্বা সবার বড় ভাই। তখন জমিটার দাম দর জিজ্ঞেস করা হয়। আর নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির খুব কাছেও চলে এসছে। ততদিনে আমরা সবাই ওই গ্রামে যাবার জন্য রেডি হই। তখন ছিল ভাই 2017 সাল। আমার বয়স তখন 1-8। আমি ওই গ্রাম ছেড়ে আসাতে খুব একা হয়ে যাই, কারণ আমার বন্ধুবান্ধব সবাই ছিল ওই গ্রামে। নতুন বাড়িতে ভালো লাগতো না। সারাদিন থানার কাছে বাজার ছিল, ওখানে বসে থাকতাম আর রাত করে ফিরতাম। তখন ওই বাজারের মানুষ আমাকে চিনত না। হঠাৎ করে একজন লোক আমাকে বলে, বাবা, বেশ কিছুদিন ধরে তোমাকে দেখছি, এখানে আসো, একা বসে থাকো। বাড়ি কোথায় তোমাদের? তখন আমি বলি, চাচা, ওই যে শ্মশানের পেছনে যে নতুন বাড়িগুলো হয়েছে ওইখানে। তখন চাচা বলে, এত রাতে এখানে কেন? তোমার সাথে কেউ আছে নাকি? তখন আমি বলি, না চাচা, আমি একা, বাড়িতে ভালো লাগে না, তাই বাজারে বসে আছি। তখন চাচা বলে, দেখো বাবা, এত রাত করে বাসায় যেও না, সন্ধ্যার আগে বাসায় ফিরে যাবা। আমি আচ্ছা বলে চলে আসি। এইভাবে কিছু বছর চলে যায়, কিন্তু লাশ পোড়ানো আসে। দেখি এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, আর মনের ভেতরে ভৌতিক কোনো ব্যাপার ছিল না। তারপর হঠাৎ একদিন আমার রুমের জানালার মাঝে কে যেন ঠকঠক করে টোকা দেয়। গ্রামের ঘরগুলো জানিনি তো টিনের হয়, জানালাগুলো টিনের হয়। ঠকঠক যখন করছে, আমি ভাবছি আমার চাচতো ভাই এগুলো করছে। খুব দুষ্টু ছিল ওরা। আর রাতও বেশি না, রাত প্রায় 9টার মতো হবে। যখন ঠকঠক করছে আমি কিছু বলি না, কিন্তু হয়তো দুষ্টুমি করছে, এবং আর বললে হয়তো দুষ্টুমি আরও বেশি করবে। তার পরের দিন আবার একই রকম। তখন আমি চিন্তা করি, আমি কথা বলবো না, আস্তে আস্তে শোয়া থেকে উঠে ওদের ধরবো। যেই কথা সেই কাজ। আমি আস্তে ধীরে উঠে জানালার কাছে যেতেই টকটক সাউন্ডটা অফ হয়ে যায়। আমি চিন্তা করলাম, ওরা কি কোনোভাবে আমাকে দেখে ফেলেছে? আমি যে ওদের ধরবো, ওরা জানবে কিভাবে? আমাকে তো দেখার কোনো উপায় নেই, কারণ জানালার মাঝখানে কোনো ছিদ্র ছিল। টকটক আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন আমি জানালা খুলি নাই, আবার গিয়ে শুয়ে পড়ি। তারপর আবার বেশ কিছুদিন পর সেই শব্দ। আমি চুপচাপ উঠে জানালার কাছে যাই, এবং এবার যাওয়ার পরেও শব্দ বন্ধ হয়নি। আমি গিয়ে ঠাস করে জানালা খুলে দেখি কেউ নেই। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি ওরা কোথায় চলে যাবে? এটা তো কোনোভাবে সম্ভব না। তখন আমি বের হই ঘর থেকে, ভালোভাবে নিশ্চিত হবার জন্য ওরা কি ঘরের পেছনে বা সামনে কোথাও আছে। আমি চলে আসি আমার রুমের সামনে।
তখন আমি রুমের কাছে আসি। সেই রাতে আর কিছু হয়নি। ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুমের মাঝে স্বপ্ন দেখি যে আমার গ্রামের ছোটবেলার 4 বন্ধু আমাকে বলছে, চল আমরা ঘুরতে যাই। ঘুমের মধ্যে বলি, কোথায়? ওরা আমাকে বলে, তোদেরই গ্রামে। আমি আবার ঘুমের মধ্যে বলি, আমার গ্রাম, তোরা আমাকে ঘুরে দেখাবি, তোরা তো ভালোভাবে চিনিসই না। তখন ওরা বলে, তাহলে দেখি কে চেনে বেশি। তখন স্বপ্নের মধ্যে আমি ওদের সাথে চলি। ওরা আমার কাছের বন্ধু। অনেকদিন পরে একসাথে ঘুরতে বের হয়েছি, ভালোই লাগছে। তখন আমরা একটা জায়গায় চলে যাই। ওই জায়গায় অনেক বট গাছ, অনেক অন্ধকার, ভয়ানক একটা জায়গা। আমি বলি, কিরে, আমাদের গ্রামে তো এরকম কোনো জায়গা নেই। তখন তারা হাসতে থাকে। হাসতে হাসতে দেখি ওদের মুখগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। আমি বলছি, কিরে, তোরা আমাকে ভয় দেখাচ্ছিস? ওরা তখন হাসি থামিয়ে 4 জন মিলে আমাকে কাঁধে তুলে নেয়। ওই যে শ্মশান, তার পেছনে ছিল একটা পুকুর। যখন লাশ পোড়ানোর পরে পুকুর থেকে পানি তুলে আগুন নেভায়, ওই পুকুরে নিয়ে যায় এবং নিয়ে যেতে যেতে বলে, দেখ, শ্মশানের এখানে আগুন জ্বলছে, তুই এখান থেকে পানি তুলে আগুনগুলো নিভিয়ে দে। এগুলো কিন্তু স্বপ্নের ভেতরে হচ্ছে। তখন আমি স্বপ্নের ভেতরে ভাবতে থাকি, ওরা তো আমার বন্ধু না? ততক্ষণে আরও অনেক ভয়ানক রূপ নিয়ে নিয়েছে তারা। ওই ভয়ানক রূপ দেখে আমি ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে উঠি। আমার ঘরের মধ্যে একটা বড় আয়াতুল কুরসির ব্যানার ছিল। আমার ওইদিকে চোখ যায়। আয়াতুল কুরসির ব্যানারে আমার চোখ ঠিকই যাচ্ছে, কিন্তু পড়ব সেই ক্ষমতা আমার ছিল না। আর একবার মনে হচ্ছে আমি ঘুমিয়ে আছি, একবার মনে হচ্ছে আমি সজাগ। হঠাৎ করে আমার মুখ দিয়ে আয়াত কুরসির কিছু অংশ বেরিয়ে যায়। তখনই দেখি আমি আমার রুমে। আমি আম্মুকে চিৎকার করে ডাক দেই। আব্বু, চাচা ওনারাও চলে আসে। সবাইকে সবকিছু খুলে বলি। খুলে বলার পর সেই রাতে আব্বা আম্মা আমার রুমেই ছিল। তারপর দিন সকালে আমার নানা চাচাতো ভাই একজন ভালো আলেম ছিল, একজন মসজিদের ইমাম। উনাকে বলার পরে উনি বলেন, ওই শ্মশানের একটা খারাপ কিছু আমার উপরে আচর করেছে। আমাকে বলা হয়েছে আমি যেন ওই শ্মশানের লাশ পুরনো দেখতে যাই এবং একটা কাগজে কিছু একটা তিনি লিখে দেন এবং আমার রুমের দরজার উপরে টানিয়ে দেন এবং তিনি বলেন, স্বপ্নে আর কেউ আমার কাছে আসতে পারবে না, আমার ঘরের আশেপাশে থাকতে পারবে না। এরপর থেকে আমার সাথে আর কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি শেয়ার করে ফেললাম। আশা করছি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে।